বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। দর্শক, আজ আলোচনা করব ঢাকা 6, 7, 8, 9 ও 10 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। রোড টু পার্লামেন্টে আজ ঢাকার সংসদীয় আসন 6, 7, 8, 9 ও 10 নিয়ে আমরা আলোচনা করব এবং 1991 থেকে 2008 সাল পর্যন্ত যে কয়েকটি নির্বাচন হয়েছে সে কয়েকটি নির্বাচনের একটু পরিসংখ্যান দেখে নিতে আমরা চাই। কোন দল কোন আসনে কতবার জয়ী হয়েছে। আমরা শুরুতেই নির্বাচনী বছর 1991 সংসদীয় আসন 179, ঢাকা 6 দিয়েই শুরু করতে চাই। সাদেক হোসেন খোকা 76,601 বিএনপি থেকে, অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা পেয়েছেন 49,362 ভোট। আওয়ামী লীগ অর্থাৎ নৌকা প্রতীকে 76,000 আর 49,000, বেশ বড় একটা ভোটের ব্যবধান আমরা লক্ষ্য করতে পারছি। নির্বাচনী বছর 1996 সালে যাই। ঢাকা 6 আসনে মোট প্রাপ্ত ভোট সাদেক হোসেন খোকা পেয়েছেন 87,255 বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুল করিম 84,940 নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ থেকে। ঢাকা 6 আসনে 1996 নির্বাচনী বছর সংসদীয় আসন 179। বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেই সময়। আসলে ভোটের সংখ্যা দেখেই আসলে বোঝা যাচ্ছে খুব কাছাকাছি। পরবর্তী একটি নির্বাচনী বছর চলে যেতে চাই। নির্বাচনী বছর 2001 সংসদীয় আসন 179, ঢাকা 6 আসন সাদেক হোসেন খোকা 1,23,686 বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 98,229 মোহাম্মদ সাইদ খোকন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে। আমরা 2001 দেখলাম, এবার 2000 পরবর্তীতে যে নির্বাচনী বছর রয়েছে সেই নির্বাচনী বছরে যেতে চাই। 2008-এ দেখে নিতে চাই। ঢাকা 6 আসন সংসদীয় আসন 179, মিজানুর রহমান খান 1,03,737 আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন, এবং সাদেক হোসেন খোকা উনি পেয়েছেন 72,454 বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে। ঢাকা 6 আসনে দেখলাম যে 2008 সালে আওয়ামী লীগ বেশ ভালো করেছে। এছাড়া অন্যান্য নির্বাচনী বছরগুলোতে আসলে তেমন একটা ভালো করতে পারেনি, তবে প্রতিদ্বন্দ্বিতা করেছে আওয়ামী লীগ, অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ মিলেই এই আসনটিতে বেশ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমরা একটু পরবর্তী সংসদীয় আসন ঢাকা 7 আসনে যেতে চাই। নির্বাচনী বছর 1991 সংসদীয় আসন 180, মীর শওকত আলী 53,651 ভোট পেয়েছেন বিএনপি থেকে, এবং জয়ী হয়েছেন উনি ধানের শীষ প্রতীকে, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন 34,285 আওয়ামী লীগ থেকে। এটা 1991 ঢাকা 7 আসনের। আমরা একটু পরবর্তী নির্বাচনী বছর একটু যেতে চাই এবং দেখে নিতে চাই যে পরবর্তী নির্বাচনী বছরে আসলে কে জয়ী হয়েছে। আমরা 1991 দেখলাম বিএনপি জয়ী হয়েছে, এবং 1996 সালটা আমরা একটু দেখে নিতে চাই। নির্বাচনী বছর 1996 সাল। এই ক্ষেত্রে এখানে নৌকা মার্কা জয়ী হয়েছে, অর্থাৎ মোহাম্মদ হাজি সেলিম 77,642 আওয়ামী লীগ থেকে, এবং আবুল হাসনাত 58,367 ভোট পেয়েছেন বিএনপি থেকে, অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে। 1996 সালে এই আসনটিতে আওয়ামী লীগ জয়ী হয়েছে এবং বিএনপি পরাজিত হয়েছে। আমরা একটু পরবর্তী নির্বাচনী বছর 2001 ঢাকা 7 আসন আমরা দেখে নিতে চাই। নাসির উদ্দিন পিন্টু 89,789 বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে, এবং হাজি মোহাম্মদ সেলিম 88,697 আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে। মানে কি পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা ছিল এই আসনটিতে সেটা আসলে দেখেই বোঝা যাচ্ছে যে সেই সময় আসলে কি পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে 2001 সালে ঢাকা 7 আসনে নাসির উদ্দিন পিন্টু এবং মোহাম্মদ হাজি সেলিমের মধ্যে। এবার নির্বাচনী বছর 2008-এর একটু দেখে নিতে চাই। ঢাকা 7 আসনে নাসির উদ্দিন পিন্টু 70,747 বিএনপি থেকে পেয়েছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন উনি জয়ী হয়েছেন 1,46,347, অর্থাৎ আওয়ামী লীগ থেকে। আমরা এবার একটু নির্বাচনী বছর 1991 ঢাকা 8 আসনে চলে যেতে চাই। মির্জা আব্বাস 59,000
851 বিএনপি থেকে ধানুশিস প্রতীক নিয়ে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাফফর হোসেন পল্টু 34,101 আওয়ামী লীগ উনি পরাজিত হয়েছেন 1991 সালে। এবং আমরা পরবর্তী নির্বাচনী বছরটি একটু দেখে নিতে চাই। 1996 অর্থাৎ ঢাকা 8 আসনে সাবির হোসেন চৌধুরী 1,04,694 আওয়ামী লীগ থেকে এবং মির্জা আব্বাস 95,673 বিএনপি থেকে 1996 সালে আমরা দেখলাম। আমরা একটু পরবর্তী নির্বাচনী বছর দেখতে চাই। নির্বাচনী বছর 2001 ঢাকা 8 আসন মির্জা আব্বাস 1,56,358 বিএনপি থেকে এবং সাবির হোসেন চৌধুরী 1,16,976 আওয়ামী লীগ থেকে। এখানে মানে 1 লাখের উপরে আসলে সব দুজনই ভোট পেয়েছে, প্রতিদ্বন্দ্বিতা মোটামুটি হয়েছে আর কি। আমরা একটু পরবর্তী নির্বাচনী বছর চলে যেতে চাই, অর্থাৎ ঢাকা 9 আসনের 1991 সালের যে নির্বাচনী বছরটি ছিল সেই বছরের একটু পরিসংখ্যান দেখে নিতে চাই। মির্জা আব্বাস 59,851 বিএনপি থেকে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাফফর হোসেন পল্টু পেয়েছেন 34,101 ভোট আওয়ামী লীগ থেকে। পরবর্তী নির্বাচনী বছর 1996 ঢাকা 9 আসনে কি অবস্থা একটু দেখে নিতে চাই। সাবির হোসেন চৌধুরী 1,04,694 আওয়ামী লীগ থেকে এবং মির্জা আব্বাস 95,673 বিএনপি থেকে ঢাকা 9 আসনে 1996 সালে। আমরা পরবর্তী নির্বাচনী বছরে চলে যেতে চাই। একটি বিষয় লক্ষ্য করছি যে এই আসনগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত পেলাম না আমরা। 2001 সালে চলে যেতে চাই। নির্বাচনী বছর ঢাকা 9 আসনে মির্জা আব্বাস 1,56,358 বিএনপি থেকে এবং সাবির হোসেন চৌধুরী 1,16,976 আওয়ামী লীগ থেকে। আমরা যদি পরবর্তী নির্বাচনী বছরটি একটু দেখে নিতে চাই তাহলে আমরা ঢাকা 10 আসন একটু আমরা দেখে নেব। নির্বাচনী বছর 1991 এবং বেগম খালেদা জিয়া পেয়েছেন ঢাকা 10 আসন থেকে 55,946 ধানুশিস প্রতীকে বিএনপি এবং প্রথমবারের মতো ইলেকশন করেন হচ্ছে বেগম খালেদা জিয়া এবং জয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী সৈয়দা সাজেদা চৌধুরী 29,464 আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন। অবশ্য এখানে খালেদা জিয়া প্রায় দ্বিগুণ ভোটে জয়ী হন আমরা দেখতে পাচ্ছি। এবং বিএনপি চেয়ারপারসনের একটি বিষয় যে আমরা দেখেছি যে উনি কখনো কোনো আসনে নির্বাচনে উনি হারেননি এবং সবসময় প্রতিবার নির্বাচনেই তিনি জিতেছেন। এবং নির্বাচনী বছর 1996 ঢাকা 10 আসনে যদি আমরা একটু দেখি, আলহাজ মকবুল হোসেন 84,150 আওয়ামী লীগ থেকে এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শওকত আলী 75,855 বিএনপি থেকে। বেশ ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাচ্ছি ঢাকা 10 আসনে 1996 সালে। আমরা নির্বাচনী বছর 2001 যদি দেখি তাহলে দেখব যে ঢাকা 10 আসনে অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন 1,26,985 বিএনপি থেকে অর্থাৎ ধানুশিস প্রতীক নিয়ে এবং হাবিবুর রহমান মোল্লা 86,908 আওয়ামী লীগ থেকে। এবং আমরা পরবর্তী নির্বাচনী বছরে যেতে চাই। পরবর্তী নির্বাচনী বছর অর্থাৎ 2001 পর্যন্ত রয়েছে সংসদীয় আসন আমরা 183 অর্থাৎ ঢাকা 10 আসনের ফলাফল আমরা দেখলাম। ঢাকা 10 আসনের আমরা ফলাফল দেখলাম। ঢাকা 10 আসনে আমরা দেখছি যে বিএনপি থেকে জিতেছে। এবং দর্শক, এই মুহূর্তে ঢাকা সংসদীয় আসন 6, 7, 8, 9 ও 10 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনবে। আমার ঢাকার 6-এর জনগণকে বলবো, আমরা উন্নয়ন বঞ্চিত, আমরা বৈষম্যের শিকার, আমরা দীর্ঘদিন সঠিক নেতৃত্বের অভাবে এই ঢাকাকে একটা সুন্দর কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারিনি। আমি অনেক জায়গায় যে কথা বলেছি, তারা বিগত 15 বছরে তাদের যে জনপ্রতিনিধি কে ছিল তার ছায়া পর্যন্ত দেখিনি। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি তার সাথে কি কখনো হ্যান্ডশেক হয়েছে, মানে আমি হাজারে একজন পাইনি। তাহলে সেই জায়গা থেকে আপনাদের নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে। সৎ, যোগ্যতা, দক্ষতা, শিক্ষা, আমানতদারিতা দেখেই আপনারা রায় দিবেন। সেটা আমাকেই যে দিতে হবে আমি তা মনে করি না। আপনি এমন লোককে আপনার প্রতিনিধি নির্বাচন করবেন যেই প্রতিনিধি আপনার কথা বলবে, আপনার অধিকার ফিরিয়ে দেবে, সেখানে দলমত দেখবে না, ধর্ম বর্ণ দেখবে না। আসুন সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ি। আমি 5টা থানায় যেভাবে দেখছি গ্যাসের যে সমস্যাটা, এটা হলো বিরাট সমস্যা। এই কাজটাকে আমি প্রথমত, তারপরে দিব পয় নিষ্কাশন, তারপরে দিব যানজট, তারপরে আমি আরও কিছু কাজ আছে, তার মধ্যে হেরিটেজগুলো আছে সেগুলোকে পুনরুদ্ধার করা, তারপরে আপনি যে আমাদের চকবাজার
কামরাঙ্গীর চর, এইগুলি ঘনবসতি, এগুলাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় সেদিকে আমি খেয়াল রাখবো। পুরানা বাসিন্দারা আছেন তাদের সমন্বয়ে সর্বপ্রথম আমার দায়িত্ব হবে যে সামাজিক অবস্থানটাকে শক্ত করা, জনগণের পক্ষে এবং বৈষম্যহীন একটি পরিবেশ নিয়ে আসা। কেননা আমি বিশ্বাস করি যে শুধু একটি জাতীয় নির্বাচন এবং একজন সংসদ সদস্য একটি এলাকার সাধারণ নাগরিকদের সহযোগিতা ছাড়া একটি ভালো অবস্থানে যেতে পারে না। সেদিকটায় আমি গুরুত্ব দিব। ঢাকা আটকে নতুনভাবে সাজাতে হবে, যাতে এখানে কোনো ভারতীয় আধিপত্যবাদ না থাকে, চাঁদাবাজি না থাকে, সন্ত্রাস না থাকে, বৈষম্য না থাকে। যদি আমরা এগুলো এনশিওর করতে পারি এখানে সামগ্রিক আকারে, তাহলে এখানে মানুষগুলো শান্তিতে বসবাস করবে। আর আমাদের মধ্যে একটা ভুল প্রচলন রয়েছে, যারা এমপি প্রার্থী তারা স্কুল, কলেজ, রাস্তাঘাট এগুলো হলো তৈরি করবে, এগুলোর জন্য সিটি কর্পোরেশন রয়েছে, লোকাল গভর্নমেন্ট। তো এগুলো কিন্তু আমার কাজ না। আমার কাজটা হলো মানুষের সমস্যাগুলো শুনে পলিসি মেকিংয়ের জায়গায় কাজ করা। তো আমরা আমাদের ইশতেহার সাজাচ্ছি মানুষের সাথে কথা বলে। এই এলাকার ভোটারদেরকে শুধু ভোটার হিসেবে দেখি না, আমি তো তাদের একজন ভাই, তাদের একজন সহযোদ্ধা, তাদের একজন প্রতিবেশী। সুতরাং আমি আসলে আমি আসলে আমরা। আর আমরা বলি আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। তাই সুতরাং আমাদের এই রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক না, আমাদের এই রাজনীতি হচ্ছে সেবার রাজনীতি করতে চাই, জনগণকে সার্ভ করতে চাই। তো জনগণকে নিয়ে আমরা আগামী দিনে এই সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে একটি গণতান্ত্রিক, একটা মানবিক, একটা নিরাপদ বাংলাদেশ চাই, ঢাকা নয় চাই। এটাই হচ্ছে জনগণ। ইনশাল্লাহ এলাকার ছেলে হিসাবে আমাদেরকে যদি বেছে নেয়, আমরা জনগণের সর্বোচ্চটুকু দিয়ে জনগণের আমরা সেবা করতে চাই। আমাদের এখানে সবচাইতে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাট, জলাবদ্ধতা, গ্যাস সরবরাহ, মাদক। এই চারটে বিষয়কে নিয়ে আমি অনেক আগেই কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমার প্রচেষ্টায় সিটি কর্পোরেশন থেকে আমি 15টি রাস্তা অনুমোদন করিয়েছি, সেগুলোর কাজ চলমান আছে, চলছে। মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ত তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনার জন্য আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আমি প্রত্যেক থানায় 3 জন করে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আমি তাদেরকে কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রায় জায়গার ম্যানেজিং কমিটিতে সেখানে রাজনৈতিক প্রভাব খাটানো হয়, যেখানে অনেক কিছু ব্যত্যয় ঘটে। শিক্ষার পরিবেশ, সেখানকার মান উন্নয়নে নানান রকমের মেকানিজম, দলীয়পনা, রিক্রুটমেন্টের ক্ষেত্রে এগুলি কাজ করে। চিকিৎসার ক্ষেত্রে যদিও এখানে অনেকগুলি প্রাইভেট হসপিটাল, ক্লিনিক আছে, সরকারি যে কটা হাসপাতাল আছে এগুলিরও আরও উন্নয়নের প্রয়োজন রয়েছে। জনগণের প্রত্যাশা, জনগণের ম্যান্ডেট, আশা, অবশ্যই এই নির্বাচনকে অর্থবহ করতে হলে, নির্ঝনটা নিষ্কণ্টক করতে হলে অস্ত্রকে উদ্ধার করতে হবে এবং অস্ত্রধারী ছাড়া যারা সন্ত্রাস করে চিহ্নিত তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা জনপ্রতিনিধিদের কথা শুনছিলাম, তারা আসলে নির্বাচনকে ঘিরে তাদের ভাবনা, তারা কি করবেন সেই সম্পর্কে তারা আসলে মতামত দিচ্ছিলেন। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা 12 আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন, এবং আরও যুক্ত হয়েছেন আমাদের সাথে অনলাইনে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল। দুজনকেই আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রোড টু পার্লামেন্টে। শুরুতেই জাহাঙ্গীর আলম দুলাল, আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচনকে ঘিরে আসলে এই মুহূর্তে প্রস্তুতি কেমন এলাকায়? আমি আসলে নির্বাচন নিয়ে প্রাথমিকভাবে আপনার একটু ভাবনা কিংবা আপনাদের আসনের এলাকার কি অবস্থা সে সম্পর্কে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ রোড টু পার্লামেন্ট আজকের আমার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি শুরুতে একটু ভুল সংশোধন করে নিই, আমি সাধারণ সম্পাদক নয়, আমি যুগ্ম সাধারণ সম্পাদক। জি, যুগ্ম সাধারণ সম্পাদক। জি জি, নিশ্চয়ই বলুন। আচ্ছা, আমাদের আপনি প্রশ্ন করেছেন আমাদের প্রস্তুতি কেমন? জি, রাইট। আমাদের প্রস্তুতি দেখেন, এই যে ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 16 বছর আমাদের উপরে যেরকম অপতৎপরতা, নির্যাতন, জুলুম, গুম, হত্যা, মানে আমাদের অনেক নেতার ফ্যামিলিকে তছনছ করে দেওয়া হয়েছে। তারপরও আমরা এই 5 তারিখের পরে যেটুকু সময় পেয়েছি আমরা মোটামুটি প্রস্তুতি নিয়েছি এবং আমরা আশা করি এই যে এই নির্বাচনে আমরা এখনো আমাদের ধরেন উড্ডোর ডেট 22 তারিখ থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হবে আনুষ্ঠানিকভাবে এবং জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া আমাদের দলের পক্ষে।
আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে, এবং আমরা কর্মীরা, নেতা কর্মী যারা আছি, আমরা সবাই ইনশাল্লাহ ইউনাইটেড, এবং আগামী নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে বিজয়ী লাভ করবে ইনশাল্লাহ, এবং আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। জি, নিশ্চয়ই। অনেকেই তো প্রতিদ্বন্দ্বী রয়েছে, মানে বিভিন্ন রাজনৈতিক দল তো রয়েছেই। সেই ক্ষেত্রে আসলে মোকাবেলা কিভাবে করবেন? হ্যাঁ, গণতন্ত্রে এটাই সৌন্দর্য, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই তো স্বাভাবিক। আমরা তো এই প্রতিদ্বন্দ্বিতার জন্যই তো আমরা দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। আমরা তো চেয়েছিলাম একটা ফ্রি, ফেয়ার এন্ড পিসফুলি নির্বাচন, আমাদের দাবি তো এটাই ছিল। এবং সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী যারা, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই। তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, গণতান্ত্রিক সৌন্দর্য বৃদ্ধি করবে, এবং ভোটের মাধ্যমেই আমরা তাদেরকে মোকাবিলা করে আল্লাহ পাকের রহমতে আমরাই জয়যুক্ত হব। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আমি প্রস্তুতির কথাও জানলাম, এবং আপনি বলছেন যে অন্যান্য দলের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রস্তুতিও আপনার রয়েছে। আপনার কাছে আমি আবারও আসব। আমি একটু, আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন, আমরা একটু তার কাছে যেতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে হচ্ছে মিলন ভাই, আপনি যে এলাকায় নির্বাচন করছেন, সেই এলাকায় বড় দল, বিশেষ করে আমরা যদি বলি বড় দলগুলোর একাধিক প্রার্থী রয়েছে, সেই ক্ষেত্রে আসলে কিভাবে মোকাবেলা করবেন? ডিবিসি আমাকে সংযুক্ত করে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ডিবিসি কে ধন্যবাদ জানাচ্ছি, এবং ডিবিসির মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। তো আমার আসনে আসলে বড় দল বলতে বিএনপির কোনো নমিনি নাই, তো আছে অন্য নমিনি। তবু আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেটা করছি, যে আমাদের ব্যাপক গণসংযোগ আমরা করছি, এবং আমাদের পুরুষ ভাইয়েরা এবং বোনেরা আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, ভোটারদের সাথে যোগাযোগ করছি, এবং আমরা বিপুল সাড়া পাচ্ছি, উৎসাহব্যঞ্জক সাড়া পাচ্ছি। তো ইনশাল্লাহ তাদেরকে সাথে নিয়ে এলাকার সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যে সেটি হচ্ছে যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে আসলে জামায়াতের সেভাবে প্রভাব ছিল না। এই বছরে, অর্থাৎ এই নির্বাচনে কিভাবে আপনারা আসলে অন্যান্য দলকে মোকাবেলা করবেন, বিশেষ করে বিএনপির কথা যদি বলি? এই নির্বাচনে আসলে আমরা জনগণের কাছে যাব, এবং আমাদের মানে জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা হলো যে জনগণ একটা পরিবর্তন চায়, এবং জনগণ যেটা চায় যে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চায়। কাজে আমাদের প্রধান স্লোগান হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, এবং এটা আমাদের দলগতভাবে প্রতিশ্রুতি, এবং আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাবো। কাজেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি আমরা গড়তে পারি, তাহলে বাংলাদেশের সকল সমস্যার সমাধান করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। জি, আরেকটি বিষয় জানতে চাই যে ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা কি সবার জন্যই কাজ করবেন? কারণ একটা সমালোচনা রয়েছে, কিংবা অনেকেই বলে থাকে যে ভিন্ন ধর্মাবলম্বী কিংবা যারা ভিন্ন মতের, কিংবা নারীদের কথাই যদি আমি বলি, নারীদের স্বাধীনতা জামায়াত ইসলামী আসলে যে পরিপূর্ণভাবে পালন করবে না, মানে এটা হবে না, অনেকেই বলে থাকে, এরকম অভিযোগ করে থাকে। আপনার কাছে একটু জানতে চাই। তা প্রথম কথা হলো যে, প্রথম প্রশ্নটা কি ছিল? আমি বললাম যে ভিন্ন মতের মানুষজন, যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে। এক্ষেত্রে আমরা তো আসলে আরেকটু এগিয়ে যেতে চাই। আপনি দেখবেন যে এবার আমরা আমাদের জামাত থেকে হিন্দু ধর্মের 2 জন ভাইকে নমিনেশন দিয়েছি, এবং আমাদের আমির যেটা বলেছেন, ওইটাই আমাদের বক্তব্য, যে আমরা বাংলাদেশের সকল নাগরিককে আসলে নাগরিক হিসেবে দেখতে চাই, হিন্দু বা মুসলমান হিসেবে নয়। মাইনরিটি প্রশ্নটা আসলে উঠিয়ে দিতে হবে, অল আর বাংলাদেশের সিটিজেন। আর আমরা মনে করি যে নারীদের জন্যই আমরা সবচেয়ে বেশি কাজ করতে পারবো। নারীরা তাদের লেখাপড়া করা, চাকরি করা, ব্যবসা করা, সকল সুযোগ সুবিধা তারা পাবেন। এটা সিম্পল একটা প্রোপাগান্ডা। এবং আমাদের যেটা মনে হয় যে আমরা একটা নারী বান্ধব বাংলাদেশ গড়ে তুলবো, যাতে করে নারীরা স্বাচ্ছন্দ্যে তাদের সকল কাজ করতে পারে, এবং যারা নারীদেরকে অ্যাবিউজ করে, জেনা ব্যভিচার হয়, এগুলো আসলে একটা আমরা শাস্তি বিধান করব। এবং আমরা দেখেছি ইতিমধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ধরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের
প্যানেল নারীদের ভোট বেশি পেয়েছে, এবং আমি আশা করি যে সারা দেশে জামাত ইসলামের নমিনি আছেন তাদের পক্ষে সবচেয়ে বেশি সাড়া দিবেন আমাদের নারীরা, এবং আমরা নারীদের ভোটেই বিজয়ী হব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা নারীদেরকে মানে বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন হয়েছে তেমনই আসলে আপনারা আশা করছেন সম্ভবত। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন আরেকটি, যে জামায়াত ইসলাম এবার হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। আমি যদি বলি যে এটা আপনাদের আদর্শিকভাবে কি দ্বান্দ্বিকতা সৃষ্টি করে কিনা? না, এটা আদর্শিকভাবে কোনো দ্বান্দ্বিকতার সৃষ্টি করবে না, কারণ বাংলাদেশের যারা নাগরিক তাদের সকল কিছু করার অধিকার আছে। আর একটি রাজনৈতিক দল হিসাবে তাদেরকে অ্যাকোমোডেট করা, তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া আমাদের জন্য দায়িত্ব। আমরা যেটা মনে করি, আমরা একটা রেইনবো স্টেট করতে চাই। সেই রেইনবো বাংলাদেশে আমাদের সকল ধর্মের, সকল বর্ণের এবং নারী পুরুষ নির্বিশেষে সকলেই সমান অধিকারের ভিত্তিতে তাদের বসবাস করতে পারবে। দিস শুড বি দি অ্যাপ্রোচ। জি, নিশ্চয়ই। আপনাকে যুক্ত হবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন অতিথি জাহাঙ্গীর আলম দুলাল রয়েছেন আমাদের সাথে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে আমি যদি বলি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 31 দফার কথা সবসময় আসলে বলে, এবং 31 দফা তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য উনি সবসময় এই বিষয়গুলো নিয়ে কথা বলে। আপনারা আসলে তৃণমূলে এই দফাগুলো নিয়ে কাজ করছেন কিনা, কিংবা মানুষের কাছে কি পৌঁছে দিচ্ছেন এই বার্তা? জি, ধন্যবাদ। হ্যাঁ, আমরা অবশ্যই সেই দফাগুলো নিয়ে কাজ করছি এবং জনগণের কাছে পৌঁছে দিয়েছি। আমরা 31 দফা লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমি এখানে একটু আপনার প্রশ্নের আমাদের যে একটু আগে যে আলোচক উনি বললেন, ওনার একটি প্রশ্নের একটু উত্তর দিতে চাই যদি আপনি অনুমতি দেন। যেমন উনি বলছেন যে নারীদের বিষয়ে আপনি প্রশ্ন করেছিলেন। দেখেন, জামাত ইসলাম কিন্তু একজন নারীকেও নমিনেশন দেয়নি। তাহলে আমাদের জনগণ 50% জনগণ নারী, 50% জনগণ নারী। তা আপনি নারীদেরকে এখানে মারাত্মকভাবে অবমূল্যায়ন করলেন। যে নারীদের এত বড় অবমূল্যায়ন করলেন, সেই নারীদের ভোট কিভাবে তারা আশা করে? তারা নারীদের তো আমরা নমিনেশন দিচ্ছি, আমরা তো নারীদের মূল ট্র্যাকে নিয়ে আসতেছি। একটা কথা আছে যে পৃথিবীতে যা সুন্দর, যা কল্যাণকর, অর্ধেক করিয়াছে নর, অর্ধেক করিয়াছে নারী। তা আপনি অর্ধেক নারীকে আপনি মূল টিম থেকে সরিয়ে দিচ্ছেন। এটা আমি মনে করি নারীদের প্রতি একটা চরম অবমাননাকর এবং চরম অবমূল্যায়ন, এবং এটা আমাদের এই বাংলাদেশের নারী সমাজ কখনই গ্রহণ করবে না। এবং এই একটা পয়েন্টেই বাংলাদেশ নারীরা তাদেরকে ভোট দেবে না। হ্যাঁ, উনি উত্থাপন করেছেন, দাবি করেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার তারা জয়ী হয়েছেন। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো জানেন আমরা বিগত 16 বছর আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতা কর্মী হলে অবস্থান করতে পারে নাই। ইভেন তারা পরীক্ষার সময় অনেকে পরীক্ষা পর্যন্ত দিতে যেতে পারে নাই। আর এই ছাত্র শিবির তারা কিন্তু হলে অবস্থান করেছিল ছাত্রলীগ সেজে, মানে তারা আর কি নিজেদের চরিত্র হাইড করে তাদের সাথে অবস্থান করছে। এবং তারা যখন তারা হলে অবস্থান করছে, তাদের স্বাভাবিকভাবে বন্ধু বান্ধব সার্কেল তৈরি হয়েছে এবং তারা ওইভাবে কাজ করে যাচ্ছে। আমরা সংযোগ স্থাপন করেছিল সেই সময় নিশ্চয়ই তারা তাদের মতো করে। একটু আমি জানতে চাই যে 31 দফা নিয়ে একটু জানতে চাই যে তৃণমূলে আসলে কি অবস্থা, আপনারা সেই বার্তা পৌঁছে দিচ্ছেন কিনা? 31 দফা নিয়ে আমরা র্যান্ডম কাজ করছি। আমরা এই যে আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে কাজগুলো আমাদেরকে দিয়েছেন এবং যে প্রচারগুলো করছে, আপনি দেখবেন যে উনি হেলথ কার্ড, আমাদের জনগণকে হেলথ কার্ড দেবে, যাতে তাতে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা পেতে পারে। উনি ফার্মার্স কার্ড দেবেন। ফার্মার্স কার্ড, গরিব কৃষক তারা কিন্তু ন্যায্য মূল্যে সার পায় না, কীটনাশক পায় না, এবং সরকারিভাবে সুযোগ সুবিধা তা পায় না। তাই আমরা ফার্মার্স কার্ড থাকলে তখন সেই কৃষক ওই কার্ড দেখিয়ে তার ন্যায্য প্রাপ্য সে সরকারি থাকে যে বরাদ্দ, সে বরাদ্দটা পুরোপুরি পাবে। আপনার আমাদের সে এই যে সমন্বয় করা রাজনীতিবিদদের, যে আপনার পার্লামেন্ট, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সমন্বয় করা, আজকে এই নতুন বাংলাদেশ 5ই আগস্টের পর আমাদের যে নতুন বাংলাদেশ যে প্রস্তাবনাগুলো আসছে আপনার হানা ভোটে, তার কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমাদের 31 দফায় আগে থেকেই ছিল। আমরা সেটা নিয়েই কাজ করছি। এবং আমরা আপনার দেখবেন নির্বাচনের আগে আমি যখন প্রার্থী ছিলাম পিরোজপুর 1 আসন থেকে, নির্বাচনের আগে আমরা কিন্তু সবাই 31 দফার প্রচারণা চালিয়ে গেছি এবং জনগণ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে এবং জনগণ আমাদের সাথে ঐক্যবদ্ধ পোষণ করছে এবং আমাদেরকে অভাবনীয়ভাবে আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমাদের এই ধানের শীষের পক্ষে একটা জোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ারে ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। জি, নিশ্চয়ই। আপনারা দুজনেই সময় দিয়েছেন এবং আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন।
স্বাগত আরও একবার মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। দর্শক, এবার জেনে নেব নির্বাচন ঘিরে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। পছন্দের প্রার্থীকে, ভালো প্রার্থীকে ভোট দিবে। আমরা ওইরকম সরকারই চাই যে উনি ওনার নিজের জীবন মায়া বাদ দিয়ে দেশের মায়া কাজ করবে, দেশের জন্য কাজ করবে। আমরা ওইরকম সরকার চাই। ভালো যোগ্যতা, যে সে সৎভাবে চলতে পারে, সৎভাবে আমরা ভোট দিতে পারি। এমন একটা নির্বাচন আসুক যে নির্বাচন নিরপেক্ষ নির্বাচন। প্রশাসন নির্বাচন না থাকলে নির্বাচন কিন্তু আসলে নিরপেক্ষ হবে না। যারা সংবিধান সম্পর্কে জানবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে, এই ধরনের প্রার্থী আমরা চাচ্ছি। ভালোই চাই, আমাদের যারা দেশ ভালো চালাবে তাকেই আমাদের চাই। যেই সরকার হোক, যেমন একটু গরিবের দিকে খেয়াল রাখে। দেশের আইন শৃঙ্খলা আর একটু কঠোর করা উচিত। এই হাদি হত্যার এখনো কোনো সুষ্ঠু বিচার পাইনি আমরা চাই এমন একজন প্রতিনিধি আসুক যে ঢাকা 7 আসনের উন্নতি করুক, এই 7 আসনে একটু বেশি চাঁদাবাজি হয়, চাঁদাবাজি বন্ধ করুক। ভালো যোগ্যতা থাকা চাই, ভালো যেহেতু দেশ চালায় ওই লোক চাই। এই যে হঠাৎ এখন সিন্ডিকেট করে গ্যাস বাড়া লাইছে, গ্যাসের দরকার, কারেন্টের দরকার, পানির দরকার। আমরা এরকমের প্রার্থী চাই যারা মানে কোনো রকম দুর্নীতির সাথে জড়িত থাকবে না। প্রত্যেকটা প্রার্থী যেন আলাদা একটা ইনকাম সোর্স থাকে, সে যেন ওই রাজনীতিটাকে যেন ব্যবসার মাধ্যমে পরিণত না করে। আমাদের এই সাইডে গ্যাসের সমস্যাটা প্রচুর আকার ধারণ করছে। ফ্যামিলির খাবার নাই, খুব সমস্যা ভাই। গ্যাসের সমস্যা খুব প্রচুর। যে গরিব দুঃখীর কষ্ট বুঝবে, সাধারণ মানুষের কষ্ট বুঝবে, ওনার মতো লোক দরকার। এমন একটা ব্যক্তি আসুক যে ব্যক্তি আমাদের উন্নয়ন করে দিতে পারে। এখন যে গ্যাসের প্রবলেম চলতেছে, আমরা ওইটার সলিউশন চাই। সত্যবাদী হতে হবে, চরিত্রবান হতে হবে এবং নিষ্ঠাবান হতে হবে, যাতে করে সমাজের সর্বস্তরের মানুষ তাদের নিরাপদে ঘর থেকে বের হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই আসলে নির্বাচনের সময় খুব সচেতন থাকে। এবার নির্বাচনকালীন ঢাকা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুতি জেনে নেব ডিএমপি ডিসি মিডিয়া তালিবুর রহমানের কাছ থেকে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং আমাদের আইন শৃঙ্খলার মূল যে মনোনিবেশ যেটা আমরা বলতে পারেন, সেটা এখন নির্বাচনকে মাথায় রেখে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং সে লক্ষ্যে আমাদের পুলিশ সদস্যদের সক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যে পুলিশের ভূমিকা সেটা পালন করার জন্য প্রস্তুত রয়েছি এবং জনগণকে এটা আশ্বস্ত করতে চাই আমরা একটা সুন্দর এবং পরিপূর্ণ আদর্শ নির্বাচনের জন্য পুলিশের পক্ষ থেকে যা যা করার সেটা আমরা করব। আগামীকাল দেখা হবে একই সময়ে মধুমতির ব্যাংক রোড টু পার্লামেন্ট। এই ছিল আমাদের আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। সবাই ভালো থাকুন।